আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষালয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে চলেছি। সেটা হচ্ছে আমরা কিন্তু বিগত দিনে উপসর্গ এবং সমার্থক শব্দ নিয়ে ক্লাস করেছিলাম। আজকে আমরা বিগত সালে আসা বিভিন্ন জবের প্রশ্ন সলভ করব, তবে ব্যাখ্যা সহ। আর আজকের ব্যাখ্যা থেকেই জবের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। এজন্য ব্যাখ্যা যখন আমরা করব তখন সেই দিকে বেশি মনোযোগী হতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। প্রিয় অনলাইন শিক্ষালয়ের সৈনিকেরা, তাহলে ধৈর্য আছে তো? মনে রাখবেন, ধৈর্য হারালেন তো হেরে গেলেন। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের প্রথমেই একটা কোশ্চেন দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে সাব জজ এই শব্দটির মধ্যে কোন উপসর্গ ব্যবহার করা হয়েছে? সাব জজ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? সবাই কমেন্ট করে ফেলিত। তারপরেও আমি আনসারটাও দিয়ে দিচ্ছি। দেখুন, সাব এই শব্দটা দেখে কিন্তু আমরা বুঝে নিতে পারছি। SUB সাব, এটা একটা ইংরেজি শব্দ। তাহলে কোন উপসর্গ যোগে? আনসার হবে ইংরেজি উপসর্গ যোগে। আজকে আমাদেরকে শিখতে হবে ইংরেজি উপসর্গগুলো কি কি আমাদেরকে জানতে হবে। দেখুন, ফুল হাফ হেড সাব, ফুল হাফ হেড সাব, ফুল হাফ হেড সাব, এই কয়েকটা হচ্ছে ইংরেজি উপসর্গ। পরীক্ষায় আসবে নিচের কোনটি ইংরেজি উপসর্গ? ফুল হাফ হেড সাব, ফুল হাফ হেড সাব, ফুল হাফ হেড সাব, ফুল হাফ হেড সাব, ফুল হাফ হেড সাব। মুখস্থ হয়ে গিয়েছে না? এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। পরবর্তী প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে পাতিলেবু শব্দের এই যে পাতি শব্দ, এই যে পাতি একটা উপসর্গ, এই উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পাতিলেবু মানে লেবু তো বিভিন্ন প্রকার হয়ে থাকে, তাই না? বড় লেবু, পাতিলেবু, তারপরে কত প্রকার লেবু আছে। পাতিলেবু শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা জানি পাতিলেবু, পাতি মানে কি? পাতি শব্দের অর্থ হচ্ছে ছোট, অর্থাৎ পাতিলেবু বলতে ছোট লেবুকে বোঝানো হচ্ছে। আনসার হবে খ। মনে রাখতে হবে পাতিলেবু মানে ছোট লেবু। আমরা ব্যাখ্যায় চলে যাই। দেখুন, বলা হচ্ছে পাতিলেবু শব্দের এই যে পাতি উপসর্গটি, এটা কিন্তু ছোট অর্থে ব্যবহার করা হয়েছে। ছোট অর্থে আরো কয়েকটা ব্যবহৃত শব্দ আপনাদেরকে জানতে হবে, যেমন পাতি হাঁস। ঠিক আছে, পাতি হাঁস মানে কি? ছোট হাঁসকে বোঝানো হচ্ছে। পাতি শিয়াল, ছোট ছোট শিয়ালকে বোঝানো হচ্ছে। পাতি লেবু, যেটা একটু আগেই দেখলাম। পাতকুয়ো, এগুলো হচ্ছে কি অর্থে? এগুলো হচ্ছে ছোট অর্থে ব্যবহার করা হয়েছে, ছোট অর্থে। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে? পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বনাম শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? সবাই কমেন্ট করে ফেলি। উর্দু, আরবি, ফার্সি নাকি সংস্কৃত? এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস নয়, কেউ কিন্তু মুখস্থ করবেন না। বনাম শব্দের প্রথমে কি আছে? বনাম শব্দের প্রথমে ব আছে, তাই না? আচ্ছা, ব উপসর্গ কোন জায়গায় আছে? কার নিম বদনা ফি কম দর ব বে বর। এই যে ব বে বর যেগুলো উপসর্গ বললাম, এগুলা কিন্তু সব ফার্সি উপসর্গ। ঠিক আছে, এই যে ব উপসর্গটা হচ্ছে ফার্সি উপসর্গ। তাহলে ফার্সি উপসর্গ কি কি? কার নিম বদনা ফি কম দর ব বে বর, কার নিম বদনা ফি কম দর ব বে বর। এরকম ছন্দে ছন্দে পড়ার চেষ্টা করবেন। তাহলে বনাম শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? অবশ্যই ফার্সি উপসর্গ যোগে গঠিত। আনসার হবে ফার্সি উপসর্গ হবে। আনসারটা ফার্সি উপসর্গ হবে। আচ্ছা, এটার ব্যাখ্যা একটু দেখি। এর ব্যাখ্যায় বলা হচ্ছে বমাল, এই বমাল শব্দের যে ব আছে, এটাও কিন্তু ফার্সি উপসর্গ। বনামের ব ফার্সি উপসর্গ, ব কলমের ব ফার্সি উপসর্গ। আর একটা কথা বলি, এই যে ব কলম, এই শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? ব কলম মানেটা কি? লিখতে পারে না এমন ব্যক্তির পক্ষে যে স্বাক্ষর করে। ঠিক আছে, ব কলম, ব কলম মানে কি? যে কলমের, যে কিন্তু যে লিখতে পারে না, ঠিক আছে, সে হচ্ছে ব কলম, যে স্বাক্ষর করতে পারে না। আচ্ছা, ফার্সি উপসর্গ নিয়ে আমি যে একটা কবিতা বলেছিলাম শুরুতেই, ওই কবিতাটা আপনাদেরকে আরো একবার দিচ্ছি। এই কবিতাটা আপনারা লিখে ফেলুন, কারণ এইভাবে পড়লে আপনাদের মনে থাকবে। এই কবিতাটা যে আমি নিজেই লিখেছিলাম, কারণ মনে থাকতে চায় না, সেক্ষেত্রে ছন্দ আকারে তৈরি করলে মনে থাকবে। দেখুন,
এই যে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কি কি? কার নিম বদনা ফি কম দর ব বে বর। কত সহজ, দেখেছেন? এভাবে কখনো এরকম ছন্দে দেখেছেন কোথাও? এটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। কার নিম বদনা ফি কম দর ব বে বর। কার নিম বদনা ফি কম দর ব বে বর। কার নিম বদনা ফি কম দর ব বে বর। মুখস্থ হয়ে গেল ফার্সি উপসর্গ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। অলাত চক্র শব্দের অর্থ কি? অলাত চক্র শব্দের অর্থ কি? সংগ্রাম, অলসতা, অসঙ্গতি নাকি বহ্নি বলয়? দেখুন, অলাত চক্র বলতে বোঝায়, মনে করুন আপনার হাতের সঙ্গে একটা লাঠি আছে, ওই লাঠিতে আগুন দিয়ে রেখেছেন। ওই লাঠিটাকে যদি আপনি ঘোরান তাহলে কি হবে? একটা বলয় সৃষ্টি হবে, একটা অগ্নি বলয় সৃষ্টি হবে। ওইটাকে বলা হয় অলাত চক্র। চক্র মানে কি? বলয়। দেখুন, অলাত চক্র মানে হচ্ছে বহ্নি বলয়। বহ্নি মানে কি? আগুন। বহ্নি মানে আগুন। তাহলে বহ্নি বলয় মানে অলাত চক্র, আবার অলাত চক্র মানেও বহ্নি বলয়। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ঘ, বহ্নি বলয়। এখানে আরেকটা অপশনে ছিল সংগ্রাম, তাই না? এই সংগ্রাম মানে কি? সংগ্রাম মানে হচ্ছে যুদ্ধ, সংগ্রাম মানে লড়াই। ঠিক আছে, এটা আমরা জানি। পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা পরীক্ষায় খুব আসে, আপনারা সবাই জানেন। সবাই দেখি কে আগে কমেন্ট করতে পারি। সারমেয় শব্দের অর্থ কি? দ্রুত। সারমেয় শব্দের অর্থ কি? খরগোশ, কুকুর, সারস নাকি হরিণ? সারমেয় শব্দের অর্থ কি? আমি বলে দিচ্ছি। সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। দেখুন, কুকুরের কিন্তু আরো একটা সমার্থক শব্দ আছে, যার নাম হচ্ছে শুন। তাহলে বা সু দন্তের ন, শুনো বা শুন, এর মানে কিন্তু কুকুর। অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, ঠিক আছে, একটু জেনে রাখতে হবে। আর বলতে পারেন এটা যদি কুকুর হয় তাহলে এটা কিন্তু পুরুষবাচক শব্দ শুন, আর এটাকে যদি স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতাম তাহলে বলতাম শুনি, নয় দীর্ঘিকার দিলেই হয়ে যাইতো শুনি। শুনি মানে কিন্তু মানে মেয়ে কুকুরকে বোঝায়, ঠিক আছে। আর এই শুন হচ্ছে ছেলে কুকুরকে বোঝাচ্ছে, পুরুষ কুকুরকে। আচ্ছা, আর সারমেয় মানে তো কুকুর, এটা তো আমরা জানি। সারমেয় মানে কুকুর। মুখস্থ করে ক্লাসের মধ্যেই কিন্তু মুখস্থ হয়ে যাওয়া যায়। হ্যাঁ, ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলবো সারমেয়। আচ্ছা, এখন আবার বলতে পারেন যে সারমেয় তো কুকুর বুঝলাম, পুরুষ কুকুর, তাহলে স্ত্রী কুকুর কি হবে? স্ত্রী কুকুর বোঝাতে হবে সারমেয়ী, উন্তস্তয় দীর্ঘিকার দিলে পরেই হয়ে যেত স্ত্রীবাচক শব্দ। সারমেয়, সারমেয়ী, ঠিক আছে। আবার হরিণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মৃগ মানে হরিণ। গতকাল ক্লাস করেছিলেন যারা যারা, তারা তো জানেন। আমরা মৃগ নাভি পড়েছিলাম, তাই না? কস্তুরী, ওই মৃগ মানে কিন্তু হরিণ। আমি ওই যে মৃগ নয়না, মৃগ নয়না মানে কি? হরিণের মতো চোখ যার, তাই না? আচ্ছা, তাহলে মৃগ মানে হচ্ছে হরিণ। সুনয়ন মানেও কিন্তু হরিণ। কেন? কারণ হরিণের চোখ কিন্তু দেখতে অনেক সুন্দর। নয়ন মানে হচ্ছে চোখ, সুনয়ন মানে যার চোখ সুন্দর। হরিণের চোখ কিন্তু অনেক সুন্দর, এই জন্য সুনয়ন মানে কিন্তু হরিণ, ঠিক আছে। সুনয়ন মানে কিন্তু হরিণ। কুরঙ্গম, কুরঙ্গম মানে কি? কুরঙ্গম মানেও কিন্তু হরিণ। ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাওয়া চাই। কুরঙ্গম মানেও কিন্তু হরিণ, এটা একটু জেনে রাখবেন, পরীক্ষায় যদি আসে তাহলে ভুল করা যাবে না। কুরঙ্গম, কুরঙ্গম মানে হরিণ। কিভাবে মনে রাখবো? কুর আর খুর এই দুটা দিয়ে মনে রাখতে পারি। হরিণের কিন্তু খুর আছে, তাই না? ওই খুর আছে জন্য এর নাম কুরঙ্গম, এইভাবে মনে রাখতে পারি। বানিয়ে বানিয়ে ব্যাখ্যা করলাম মনে রাখার জন্য। কুরঙ্গম আপনি খুরঙ্গম দিয়ে মনে রাখবেন, যে হরিণের তো খুর আছে, তাই কুরঙ্গম মানে হরিণ, এইভাবে মনে রাখতে পারেন চাইলে। খরগোশ, খরগোশ আমরা কিন্তু শশক মানে খরগোশ, এটা আমরা সবাই জানি, তাই না? শশক মানে খরগোশ, কিন্তু খরা মানে কি? খরা মানেও কিন্তু খরগোশ। খরা, খরা মানেও খরগোশকে বোঝায়। আবার বলতে পারেন খরা মানে অনাবৃষ্টি। হ্যাঁ, খরা মানে অনাবৃষ্টিও হতে পারে, কিন্তু খরা শব্দের আরেকটা সমার্থক শব্দ পাওয়া যায় খরগোশ, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে আমরা ব্যাখ্যাকে কতটা গুরুত্ব দিব বুঝতে পেরেছেন? আজকের ক্লাসে ব্যাখ্যাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। লাঙ্গুল শব্দের অর্থ কি? পরীক্ষায় এসেছে এবং আবারও আসবে, মনে রাখবেন।
আমি কিন্তু লাঙ্গল বলিনি। সবাই কমেন্ট করতে, এটা আনসার কি হবে? আমি কিন্তু লাঙ্গল বলিনি, আমি বলেছি লাঙ্গুল, রস্য উকার ব্যবহার করেছি। তার মানে বুঝে নেবেন, লাঙ্গুল মানে হচ্ছে লেজ, লেজকে বোঝায়। লেজ আছে না, গরুর লেজ থাকে, শিয়ালের লেজ থাকে, সেই লেজকে বলা হয় লাঙ্গুল। খরগোশের কি লেজ থাকে? থাকে তো। শিয়ালের লেজ থাকে, তাই না? মানে লেজটা লাঙ্গলের মতো কাজ করে অনেকটাই, তাই না? কুকুরের লেজ কখনো সোজা হয় না। যাই হোক, লেজটাকে লাঙ্গলের মতো কল্পনা করা হয়েছে, এই জন্য লাঙ্গুল মানে হচ্ছে লেজ। এভাবে মনে রাখতে পারেন, লাঙ্গুল মানে হচ্ছে লেজ। ব্যাখ্যায় চলে যাই, দেখুন লাঙ্গুল মানে হচ্ছে লেজ। আর একটা অর্থ পাওয়া যায় পুচ্ছ। পুচ্ছ মানে কি? পুচ্ছ মানেও কিন্তু লেজ, এটা একটু মনে রাখতে হবে। পুচ্ছ মানে লেজ। পুচ্ছ মানে কি? পুচ্ছ শব্দের অর্থ হচ্ছে লেজ, মানে পুচ্ছ মানে পেছনের অংশ, ঠিক আছে? ওইখান থেকে এসেছে কিন্তু। পুচ্ছ মানে হচ্ছে লেজ। কেন? কারণ পুচ্ছ মানে পেছনের অংশ, পুচ্ছ মানে পেছনের অংশ, তার মানে লেজকেই বোঝাচ্ছে। বিড়াল, মার্জার মানে হচ্ছে বিড়াল। ইন্টারমিডিয়েটের বইতে আপনারা পড়েছেন, বিড়াল হচ্ছে মার্জার, বিড়ালের আরেকটা নাম মার্জার। আঙ্গুর, আমরা যে আঙ্গুর ফল খাই না, আঙ্গুর, সেই আঙ্গুরের একটা নাম আছে দ্রাক্ষা। দ্রাক্ষা মানে কি? আঙ্গুর। বানানটা একটু দেখে নেবেন, দ্রাক্ষা। দ্রাক্ষা মানে আঙ্গুর, দ্রাক্ষা মানে আঙ্গুর, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাই। শিকড় শব্দের অর্থ কি? শিকড়, শিকড় শব্দের অর্থ কি? এটা না পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ, এনএসআই জবের পরীক্ষা সহ বিভিন্ন জবের পরীক্ষা এসেছে। আমি যদি লিখতাম যে এগুলো কোন কোন জবের পরীক্ষা এসেছে, আপনারা আশ্চর্য হয়ে যাইতেন। আসলে এত জবের পরীক্ষা এগুলো এসেছে, কিন্তু আসলে অত লিখালিখি করা যায় না। এখানে যে কয়টা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য ব্যাখ্যা সহ ক্লাসের মধ্যে যেন মুখস্থ হয়ে যায়। শিকড় শব্দের অর্থ কি? শিকড় শব্দের অর্থ হচ্ছে জলবিন্দু বা জলকণাকে বোঝায়। তাহলে বস শয়তির কি? ক র, শিকড়। শিকড় মানে কি? শিকড় মানে জলবিন্দু। মুখস্থ করে ফেলি, শিকড় মানে জলবিন্দু। আর যদি বলতাম শেখর, এখানে লেখা তো শিকড়, তাই না? আমি যদি বলতাম শেখর, তাহলে বস শয়কার খ র, শেখর, তখন কিন্তু হয়ে যাইতো চূড়া, মানে একদম পর্বতের চূড়া আছে না, পর্বতের চূড়াকে বোঝাইতো, চূড়াকে বোঝানো যাইতো। শেখর মানে চূড়া, যদিও আমি এখানে লিখি নাই, কিন্তু জবের জন্য গুরুত্বপূর্ণ, হঠাৎ মনে পড়লো তো তাই বলে দিলাম। শেখর মানে কিন্তু মুকুটও হয়। ওই যে আমরা বলি না চন্দ্রশেখর, চন্দ্রের একদম চূড়ায় চন্দ্রশেখর, তারপরে মুকুটও হয়। শেখর মানে মুকুট। আমি কি লিখে দিব? শেখর যখন বলবো, এই শেখর অর্থ, শেখর মানেটা কি? শেখর মানে হচ্ছে চূড়া, শেখর মানে চূড়া, ঠিক আছে? আবার কিন্তু মুকুটও হয়, শেখর মানে মুকুট, শেখর মানে মুকুট। আর মুকুটের আর একটা নাম আছে, মুকুটের আর একটা নাম কি? কিরিট মানে মুকুট, ঠিক আছে? প্যাস লাগবে না। পরবর্তী প্রশ্নে চলে যাই। আহুতি শব্দের অর্থ কি? কত যে জবের পরীক্ষায় এসেছে। আহুতি শব্দের অর্থ কি? আমন্ত্রণ, উৎসর্গ, আহ্বান নাকি যুদ্ধ? আসলে দেখুন, আহুতি, এই আহুতি মানেটা কি? আহুতি দেয়া মানে হচ্ছে মানে উৎসর্গ করে দেয়াকে বোঝায় আহুতি। আহুতি শব্দের অর্থটা হচ্ছে উৎসর্গ, সবাই মনে রাখবো। আহুতি মানে উৎসর্গ। একটু ব্যাখ্যায় চলে যায়, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আহুতি মানে হচ্ছে ত্যাগ করা, আহুতি দেয়া মানে ত্যাগ করা বা উৎসর্গ করা, ঠিক আছে? আহুতি মানে ত্যাগ করা বা উৎসর্গ করা। আচ্ছা, এখানে যে দেখেছিলাম আমন্ত্রণ, আমন্ত্রণ শব্দের অর্থ কি? আমন্ত্রণ মানে হচ্ছে আহ্বান করা। একটা কথা বলি, এখানে কিন্তু আহ্বান করা বলা যাবে না, এটার উচ্চারণ হবে সরেয়া ও আও ভয়াকার দন্তেন্য ভান, আও ভান লিখতে হবে। এইটাই সরেয়া হয়ের নিচে বয়াকার দন্তন্য, এটাই লিখতে হবে, কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে বলতে হবে আও ভান, আও ভান, আও ভান, ঠিক আছে? যেমন নিমন্ত্রণ, তাহলে আমন্ত্রণ মানে হচ্ছে আহ্বান,
আমন্ত্রণ মানে হচ্ছে নিমন্ত্রণ। আর আহুতি মানে কি? আহুতি মানে হচ্ছে ত্যাগ করা বা উৎসর্গ করা। যুদ্ধ, এই যে এখানে অপশনে ছিল যুদ্ধ, এই যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে সংগ্রাম, যুদ্ধ মানে সমর। এই জায়গাটায় এইটা মনে রাখতে হবে, সমর দিয়ে মনে রাখতে হবে। সমর মানে কিন্তু যুদ্ধ। রণ মানে যুদ্ধ। রণ মানে যুদ্ধ কেন? কারণ ওই যে আমরা বলি রণকৌশল, রণকৌশল মানেই তো যুদ্ধের কৌশল, তাই না? আমরা মাঝে মাঝে ব্যবহার করি যুদ্ধ বিগ্রহ, তার মানে বিগ্রহ মানেও কিন্তু যুদ্ধ। লড়াই, লড়াই মানে যুদ্ধ আমরা জানি, কিন্তু এই কয়েকটা মনে রাখতে হবে কিন্তু, যে দুইটা কালার করলাম এই দুইটা। সমর মানে যুদ্ধ, রণ মানেও যুদ্ধ, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে বলছে প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কি? প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কি? উৎকর্ষ। মনে থাকবে, আমরা ব্যাখ্যায় চলে যাই, আরো ক্লিয়ার হয়ে যাব। দেখুন, প্রকর্ষ মানে কি? প্রকর্ষ মানে হচ্ছে উন্নতি, উৎকর্ষ, ঠিক আছে, বৃদ্ধি, এইগুলো অর্থ দেয়। প্রকর্ষ মানে উৎকর্ষ। দেখুন, এই জায়গা থেকেই জবের পরীক্ষার প্রশ্নটা এসেছে। আবার উন্নতি দিয়েও অপশন আসতে পারে, এই জন্য এই কয়েকটা জানতে হবে। প্রকর্ষ মানে হচ্ছে শ্রেষ্ঠতা, উৎকর্ষ, উন্নতি, বৃদ্ধি। সবাই একটু নোট ডাউন করে ফেলি, প্রকর্ষ শব্দের অর্থটা লিখে ফেলি। আর এই যে এখানে যে আমরা দেখেছিলাম খ নম্বর অপশনে অপকর্ষ, অপকর্ষ মানে কি? অপকর্ষ মানে হচ্ছে নিকৃষ্টতা বা অবনতি। তার মানে উৎকর্ষ অপকর্ষ, তাই না? উৎকর্ষের বিপরীত শব্দ অপকর্ষ। যে অপকর্ষ মানে নিকৃষ্টতা বা অবনতিকে বোঝায়। এভাবে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পরশ শব্দটির অর্থ কি? পরশু, পরের ধন, কোকিল নাকি পার্শ্ববর্তী? খুবই সহজ একটা প্রশ্ন এবং জবের পরীক্ষায় অনেকবার এসেছে। মনে রাখবেন, পরশ মানে হচ্ছে পরশু। পরশ মানে কি? পরশ মানে হচ্ছে পরশু। পরশ মানে পরশু। আচ্ছা, এই যে এখানে ছিল কোকিল, কোকিলের সমার্থক শব্দ কি? সুকণ্ঠ পাখি, পরভূত, পিক, ঠিক আছে? পিক মানে কিন্তু কোকিল, ঠিক আছে? পিক মানে কোকিল, এইটাতে ভুল করা যাবে না, এটা কিন্তু অপশনে আসবে, জবের পরীক্ষা অপশনে কিন্তু এসে থাকে। পিক মানে কি? পিক মানে কিন্তু কোকিল। তাহলে মনে থাকবে। তাহলে পরশ মানে কি? পরশ মানে পরশু। আবার অনেকে বলতে পারেন পরশু মানে কোন পরশু? আসলে পরশ মানে হচ্ছে আগামীকালের পরবর্তী দিনকে বোঝায়, মানে আগামীকালের পরবর্তী দিনকে বলা হয় পরশু। আবার কিন্তু গতকালের পূর্ববর্তী দিন, সেটাকে কি বলে? সেটাকেও কিন্তু পরশু বলা হয়। এই জন্যই পরশু মানে হচ্ছে আগামীকালের পরবর্তী দিনও হতে পারে, আবার আপনার গতকালের পূর্ববর্তী দিনও হতে পারে। এই জন্যই তো আমরা বলি গত পরশু। গত পরশু মানে গতকালের পূর্ববর্তী দিন হচ্ছে গত পরশু। আর আগামী পরশু মানে আগামীকালের পরবর্তী দিনকে বলা হয় আগামী পরশু, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাই। বৃক্ষ এর সমার্থক কোনটি? অপশন 4টা আছে। কলাপি হবে, নিরোধী হবে, বিটোপী হবে নাকি অবনী হবে? খুবই সহজ একটা প্রশ্ন, তাই না? জবের পরীক্ষায় এসেছে। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটোপী। বিটোপী মানে বৃক্ষ, বিটোপী মানে বৃক্ষ, বিটোপী মানে বৃক্ষ। এখন অনেকে আবার আনসার করতে পারেন কলাপি। কলাপি মানে কি? সবাই কমেন্ট করি তো, কলাপি মানে কি? কলাপি মানে ময়ূর। কলাপি মানে ময়ূর। আচ্ছা, কলাপি তো পুরুষবাচক শব্দ, এটার স্ত্রীবাচক শব্দ কি হবে? কলাপিনী। কলাপিনী মানে হচ্ছে স্ত্রী ময়ূরদেরকে বোঝায়। কলাপিনী হচ্ছে স্ত্রীবাচক ময়ূর, ঠিক আছে? তাহলে কলাপি হচ্ছে পুরুষবাচক, আর কলাপিনী যখন বলবো তখন সেটা হয়ে যাবে স্ত্রীবাচক শব্দ। লিখে ফেলেছেন? আচ্ছা, এবার আসি অপশনে। আরেকটা ছিল নিরোধী। নিরোধী আবার কি? নিরোধী মানে হচ্ছে সমুদ্র। নিরোধী মানে সমুদ্র হতে পারে, বারিধি হতে পারে। বারিধি মানেও তো সমুদ্র, জলধি মানেও সমুদ্র। তার মানে নিরোধী মানে
মানে হচ্ছে সমুদ্রকে বোঝায়, তাই এটা আনসার হবে না। আর অবনী মানে তো আমরা জানি, জবের পরীক্ষায় কতবার যে এসেছে, অবনী শব্দের অর্থ কি? অবনী মানে কি? অবনী মানে পৃথিবী। ধরা মানে কি? ধরা মানে পৃথিবী। ধরা নিয়ে তো একটা সুন্দর গানই আছে, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। গানটা সবই জানেন না? সবাই জানি গানটা, তাই না? অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। তার মানে ধরা মানে কি? এখানে ধরার ধুলিতে যে ফাগুন আসে, ধরা মানে কিন্তু পৃথিবী। ধরা মানে পৃথিবী, অবনী মানেও পৃথিবী। এখন এই ব্যাখ্যাটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে বৃক্ষ শব্দটা দেখতে পাচ্ছেন, এই বৃক্ষ শব্দেও দেখুন এর সমার্থক শব্দ গাছ, এটা সহজ আমরা জানি। তরু খুবই সহজ আমরা জানি, কিন্তু প্যাচ লেগে যায় কোথায়? দ্রুম। দ্রুম মানে কি? দ্রুম মানে কিন্তু বৃক্ষ। এটা মনে রাখবো কিভাবে? দ্রুম মানে যে বৃক্ষ, এটা আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবেন, গাছ থেকে যে ফল পড়ে, ফলটা কিভাবে পড়ে? দ্রুম করে গাছ থেকে কিন্তু ফল পড়ে, তাই না? দ্রুম করে ফলটা মাটিতে পড়ে গাছ থেকে, এইভাবে আমরা মনে রাখতে পারি। পাদপ শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ। আসলে পাদপ এই শব্দটা কেন ব্যবহার করা হয়? কারণ বৃক্ষের মানে পা মানে কি? পা অর্থ হচ্ছে শিকড়, শিকড় দিয়ে পান করে বলে এটাকে বলা হয় পাদপ। গাছের পা আছে না, শিকড় আছে না, শিকড়কে পা বলা হয়। পা বা শিকড় দিয়ে গাছ পান করে, যে কোনো খাবারকে পান করে। গাছ কি করে? গাছ হচ্ছে তার নিজের পা দিয়ে অর্থাৎ নিজের শিকড় দিয়ে পান করে, এই কারণে এটার নাম হয়েছে পাদপ। মনে থাকবে। এবার হচ্ছে বিটোপি। বিটোপি মানে বৃক্ষ, বিটোপি মানে বৃক্ষ, বিটোপি মানে বৃক্ষ, এটাও মনে থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণও বটে। মহিরুহ মানে হচ্ছে বৃক্ষ। আচ্ছা বলুন তো মহি শব্দের অর্থ কি? সবাই কমেন্ট করি, কারণ মহির যে রুহু সেটাকে বলবো আমরা মহিরুহ মানে বৃক্ষ। মহি শব্দের অর্থ কি? মনে রাখবো, মহি মানে হচ্ছে পৃথিবী। পৃথিবীর রুহ বলা হয় কাকে? পৃথিবীর রুহ বলা হয় বৃক্ষকে। এজন্য মহিরুহ মানে হচ্ছে বৃক্ষ। মহিরুহ মানে বৃক্ষ। এই যে শাখী শব্দের অর্থ কি? শাখী মানে বৃক্ষ। ওই যে বৃক্ষের অনেকগুলো শাখা প্রশাখা থাকে, ওইটা দিয়ে মনে রাখতে পারি। শাখী শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ। ঠিক আছে, শাখী শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ, মানে শাখা বিশিষ্ট থাকে, তো এই কারণে এটার নাম বৃক্ষ। আর এতবার যে আমরা বৃক্ষ বৃক্ষ করছি, আমার বৃক্ষের কথা শুনে শুধু বৃক্ষ বৃক্ষের একটা গানই মনে পড়ে গেল। ওই যে গানের শুরুতে এরকম আছে মাঝে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো। আচ্ছা, অনেক বেশি মজা হয়ে যাচ্ছে মনে হয়, আমরা পরবর্তী ইয়াতে চলে যাই। অবনী। অবনী মানে পৃথিবী, আমি তো শুরুতেই বলে নিয়েছিলাম। ভূমণ্ডল মানে পৃথিবী, ঠিক আছে, ভূমণ্ডল মানে পৃথিবী। ধরণী মানে পৃথিবী, এগুলো আমরা জানি। ধরিত্রী মানে পৃথিবী, খুবই সহজ, এটা আমরা জানি। ক্ষিতি মানে পৃথিবী, এটাও কিন্তু জানতে হবে, ক্ষিতি মানে কিন্তু পৃথিবী।
ক্ষিতি মানে পৃথিবী। মুখস্থ করে ফেলুন। ক্ষিতি শব্দের অর্থ কি পরীক্ষা যদি আসে? ক্ষিতি শব্দের অর্থ পৃথিবী। বসুমতী, বসুমতী মানে কিন্তু পৃথিবী। বসুন্ধরা মানে পৃথিবী। বসুন্ধরা শব্দটা পেয়ে যাই, বসুন্ধরা মানে কিন্তু পৃথিবী। মহি মানে কি? মহি মানে পৃথিবী। একটা কথা বলি, এখানে যে মহি বানানটা লিখেছি, ম হয় দীর্ঘিকার, এটা হবে না, আসলে ম হয় রস্বীকার হবে। কেন? কারণ আমরা গতদিনে বানানের ক্লাসে কিন্তু শিখেছিলাম যে সকল শব্দে হ্রস্বইকার দীর্ঘইকার উভয়টাই ব্যবহার করা যায় সেটাতে আমরা শুধু হ্রস্বইকারটা ব্যবহার করব, দীর্ঘইকার ব্যবহার করতে পারবো না। যেমন মুরগি, মুরগি বানানে হ্রস্বইকারও দেওয়া যায়, ময়রস্যু র গয়রস্যি মুরগি, ময়রস্যু র গয় দীর্ঘি মুরগি, মানে গয়রস্যিও দেওয়া যায়, গয় দীর্ঘিও দেওয়া যায়। এই কারণে এখন থেকে সঠিক হবে কোনটা? গয়রস্যিকারটা সঠিক হবে। তার মানে মহি বানানটা আমরা হ্রস্বইকার দিয়ে লিখবো। মহি মানে পৃথিবী। তাহলে মহি মানে পৃথিবী। আর এইখানে দেখুন মহিধর, সরি মহিরুহু, তাই না? মহিরুহু হচ্ছে পৃথিবীর রুহু বলা হয় কাকে? বৃক্ষকে। তাহলে মহিরুহু মানে বৃক্ষ আর মহি মানে পৃথিবী। ঠিক আছে। জগৎ, জগৎ মানে পৃথিবী, এটা আমরা জানি। মেদিনী মানে পৃথিবী, এটাও আমরা জানি। আচ্ছা, এবার কলাপি, কলাপি মানে হচ্ছে ময়ূর। কেকা, কেকি, আমরা এই কয়েকটা এমনিতেই জানি। কেকা, কেকি, শিখি, এগুলো মানে ময়ূর। তবে এইটা কিন্তু জানতে হবে, বরহি, বরহি মানে কি? বরহি মানে কিন্তু ময়ূর, বরহি, এটা জানতেই হবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে কিন্তু নয় বলেছে, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু জানতে হবে অদিতি শব্দের অর্থ কি। তার মানে আমাদেরকে প্রথমে অদিতি শব্দের অর্থ জানতে হবে। অদিতি মানে কি? অদিতি শব্দের অর্থ কি? আমরা জানি অদিতি মানে পৃথিবী। অদিতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ঠিক আছে। আর এখানে অপশনে বলছে পৃথ্বী, পৃথ্বী মানেই তো পৃথিবী। তার মানে অদিতি মানে পৃথিবী, পৃথ্বী মানেও পৃথিবী, এটা সঠিক। তারপরে ক্ষিতি মানেও পৃথিবী, একটু আগে দেখে এসেছি। অবনী মানে পৃথিবী, দেখে এসেছি। কিন্তু নীর মানে কি? নীর মানে হচ্ছে পানি। তীর, পয়, তয়, উদক, এগুলো মানে হচ্ছে পানি। তাহলে নীর হবে। তার মানে অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? এই যে নীর, এটাই হবে আনসার। ব্যাখ্যায় চলে যাই। তাহলে অদিতি শব্দের সমার্থক শব্দটা এবার একটু দেখুন। পৃথিবী শব্দের সমার্থক শব্দ অনেকগুলো আমি এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি, কারণ এগুলো জবের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবী, ধরা, এগুলো সহজ। ধরণী সহজ। আর একটা কথাই যে দেখুন, ধরণী বানানে হ্রস্বই দীর্ঘই দুইটাই হয়, এই কারণে ধরণী বানান প্রথমটা সঠিক, পরেরটা আর নেওয়া যাবে না। ধরিত্রী মানে পৃথিবী, মহি মানে পৃথিবী। দেখুন মহি বানানে দুটাই হয়, প্রথমটা নিতে হবে, পরেরটা নেওয়া যাবে না। মেদিনী মানে পৃথিবী, ক্ষিতি মানে পৃথিবী, অবনী মানে পৃথিবী। এগুলো সহজ, এজন্য বারবার মানে বলছি না, দ্রুত বলে যাচ্ছি। যেগুলো একটু কঠিন মনে হবে ওইটাকে আমি বেশি করে বলার চেষ্টা করব। পৃথ্বী, এটা অপশনেই ছিল, পৃথ্বী মানে পৃথিবী। বসুধা মানে পৃথিবী। এই বসুধা নিয়ে আমার একটা কথা মনে পড়েছে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এই বসুধা নিয়ে তো ওই যে বলবীর বল উন্নত মমশির ওই কবিতার মধ্যে এভাবে বলেছিলেন, আমি বসুধা বক্ষে অগ্নি আদ্রি বারব বহ্নি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল কোলাহল। এই জায়গায় তিনি এই যে বসুধা বক্ষে, বসুধা মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এটা আমরা জানি, বসুধা মানে পৃথিবী, আর ভুল হবে না। তারপরে দেখুন বসুন্ধরা, একটু আগেই তো বললাম বসুন্ধরা ধন ধান্যে পুষ্পে ভরা, তাই না। বসুমতী, বসুমতী এটাও একটু আগে আলোচনায় এসেছিল। বসুমতী মানে পৃথিবী, ধরাতল পৃথিবী। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভুলক। এই ভুলক দিয়ে কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল তার বিদ্রোহী কবিতার মধ্যে এভাবে বলেছিলেন যে ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া, মানে শুরুর দিকেই বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এখানেও কিন্তু ভুলক দুলক গোলক ভেদিয়া, যে ভুলক, এই ভুলক মানে কি?
এই ভূলোক মানে কিন্তু পৃথিবী। আশা করি আমাদের আর ভুল হবে না। ভূমণ্ডল মানেও পৃথিবী, ভুবন মানে পৃথিবী। অখিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুবই, অখিল মানে কিন্তু পৃথিবী। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড মানে কিন্তু পৃথিবী। এইটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। উর্বি, উর্বি শব্দের অর্থ কি? উর্বি শব্দের অর্থ কিন্তু পৃথিবী, মনে রাখতে হবে কিন্তু। উর্বি মানে পৃথিবী, উর্বি মানে পৃথিবী। অবনীতল, অবনীতল মানে কি? ধরণীতল মানে যদি পৃথিবী হয়, অবনীতল মানেও কিন্তু পৃথিবী। অবনীতল মানে হচ্ছে পৃথিবী, তাহলে ধরাতল মানেও পৃথিবী। আবার যদি বলে ধরণীতল, তবুও কিন্তু পৃথিবী হবে। নজরুলের কবিতার মধ্যে তিনি খুব সুন্দর করে বলে দিয়েছেন, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল। এ ধরণীতল, ঠিক আছে। অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। সবাই নিশ্চয়ই কবিতাটা জানি, ছোটবেলায় পড়েছি আমরা, ওখানেও কিন্তু পাওয়া যায়। ভূগোল মানে হচ্ছে পৃথিবী, ভূতল মানে পৃথিবী, গো মানে হচ্ছে পৃথিবী। গো মানে যে গোলক, গোলক থেকে গো আসছে, ঠিক আছে। এই জানো গো মানেও কিন্তু পৃথিবীকে বোঝায়। পৃথিবী শব্দের আরো কয়েকটা শব্দ আমরা জানি একটু। ধরাধাম, এই যে ধরা থেকে ধরাধাম, ধরাধাম মানেও কিন্তু পৃথিবী। ক্ষিতিজ মানে পৃথিবী। বসুমাতা, বসুমাতা মানে পৃথিবী। মত্ত মানে পৃথিবী, ওই যে স্বর্গ মত্ত করতলে, স্বর্গ মানে যদি স্বর্গ হয় মানে মত্ত মানে অবশ্য পৃথিবীকে বোঝাবে, ঠিক আছে। মত্ত মানে পৃথিবী। বিশ্ব মানে পৃথিবী জানি আমরা, দুনিয়া মানে পৃথিবী, জাহান মানে পৃথিবী। এগুলাতে সময় নষ্ট করব না, এগুলো আমরা জানি। ভূ মানে পৃথিবী, ভূমি মানেও পৃথিবী। ভুবন মাতা মানে পৃথিবী, জগৎ মানে পৃথিবী। জগতী, জগৎ থেকে জগতী, জগতী মানেও পৃথিবী। মর্তলোক, মর্তলোক মানে কি? মর্তলোক মানেও পৃথিবী। যে কয়েকটা পৃথিবী নিয়ে বললাম, জবের পরীক্ষায় দেখবেন ঘন ঘন এই জায়গা থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে শিখণ্ডী। শিখণ্ডী শব্দের অর্থ কি? একেবারেই সহজ, একটু আগে আমরা শিখে এসেছি। শিখণ্ডী মানে হচ্ছে ময়ূর। শিখণ্ডী মানে কি? শিখণ্ডী মানে ময়ূর। খরগোশ তো হবেই না, খরগোশ হচ্ছে কি? খরগোশে একটা সমার্থক শব্দ লিখুন তো সবাই। খরগোশ শব্দের সমার্থক শব্দ কি? শশক মানে কি? শশক মানে খরগোশ। কোকিলও আমরা একটু আগে শিখে এসেছি, তাই না? পরভৃত মানে কোকিল, মানে যেটা ত সেটা দিয়ে কিন্তু কোকিল বোঝাবে, আর অর্ধ ত যেটা সেটা দিয়ে কিন্তু কাক বোঝাবে। তারপর কবুতর, কবুতরও তো আমরা শিখে এসেছি, তাই না? তার মানে আনসার হবে ময়ূর। পায়রা মানে কবুতর। আচ্ছা, যেখানে তো ব্যাখ্যা দিয়ে ফেলেছি, ব্যাখ্যাটা আরো গুরুত্বপূর্ণ। কবুতর হচ্ছে পায়রা, কপোত, নোটন, পারাবত। এখানে মনে রাখতে হবে বেশি করে পারাবত আর হচ্ছে কপোত। নজরুলের একটা কবিতার মধ্যে পাওয়া যায়, মোরা ছিনু একেলা, হইনু দুজন, সুন্দর হলো নিখিল ভুবন, আজি কপোত কপতি শ্রবণে কুহুরে, বিনা বেনু বাজে বনু মরমরে, নির্ঝর ধারে সুধা চোখে মুখে ঝরে, নতুন জগৎ মোরা করেছি সৃজন। ওই জায়গায় কিন্তু আজি কপোত কপতি শ্রবণে কুহুরে, কপোত মানে কি? কপোত মানে কিন্তু পায়রা, কপোত মানে কবুতর, ঠিক আছে। আচ্ছা, কোকিল, কোকিল শব্দের সমার্থক শব্দ কি কি? অন্নপুষ্ট, ঠিক আছে। অন্নপুষ্ট মানে কি? অন্নপুষ্ট মানে কোকিল, ভুল করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্নপুষ্ট মানে পরীক্ষা খুব আসে, অন্নপুষ্ট বানানটাও গুরুত্বপূর্ণ। অন্নপুষ্ট, সরেয়া দন্তের নয় জ ফলা, অন্নপুষ্ট। অন্নপুষ্ট কেন? কারণ অন্যের দ্বারা পালিত হয় জন্য এর নাম অন্নপুষ্ট। পরপুষ্ট কেন? পরের দ্বারা পালিত হয়, এই কারণে এটা হচ্ছে পরপুষ্ট। কারণ আমরা তো জানি কোকিল তো কাকের দ্বারা লালিত হয়। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, তারা নিজেরা তা দেয় না, বরং কাকের বাসায় ডিম পেড়ে আসে, কাক সেই ডিমের বাচ্চা ফুটায়। তার মানে কি? পালন করে কে? পালন করে কাক, অর্থাৎ কাকের দ্বারা পালিত হয়। কাকের দ্বারা পালিত হয় জন্য এর নাম হচ্ছে অন্নপুষ্ট, মানে অন্যের দ্বারা পালিত হয়। পরপুষ্ট মানে পরের দ্বারা পালিত হয়, এই কারণে এটার নাম পরপুষ্ট। মনে থাকবে,
এই দুইটা জিনিস কত মজার, একটু বুঝে পড়লে পড়াটা সহজ হয়ে যায়। বসন্ত দূত, তাই না? বসন্তের সময় কোকিল কি সুন্দর করে ডাকে, তাই না? বসন্তের আগমন ঘোষণা করে এই কোকিল, তাই না? বসন্ত দূত, কোকিলের মাধ্যমে আমরা জানতে পারি যে বসন্ত এসে গেছে, তাই না? বসন্ত দূত, আসলে বসন্ত দূত, আমার বসন্ত নিয়ে অনেক গান মনে পড়ে, শুধু বসন্ত নিয়ে। বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈল, বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে। এরকম গান আছে। আচ্ছা, কলকণ্ঠ শুনুন। কলকণ্ঠ মানে কোকিল, কেন? কারণ কোকিলের কণ্ঠ কত সুন্দর, এই কারণে কলকণ্ঠ বলা হয়। মধু সখা, মধু সখা মানেও কিন্তু কোকিল, বসন্তের সখা, তাই না? তাহলে কোকিল হচ্ছে অন্নপুষ্ট, পরপুষ্ট, বসন্ত দূত, কলকণ্ঠ, আর হচ্ছে মধু সখা। পরীক্ষা যদি আসে মধু সখা মানে কি? কোকিল। হ্যাঁ, খরগোশ তো আমরা শিখেছি, শশক মানে খরগোশ। ময়ূর তো আমরা জানি, শিখে এসেছি, কলাপি, কেকি, শিখি, তাই না? কেকা, এটাও মনে রেখেছিলাম আমরা একটু আগে। বরহি মানে হচ্ছে ময়ূর। কত সহজ, কত সহজ। আপনারা নোট ডাউন করছেন তো নিশ্চয়ই। আচ্ছা, অনিক, অনিক শব্দের অর্থ কি? অনিক শব্দের অর্থ কি? সূর্য, সমুদ্র, যুদ্ধক্ষেত্র নাকি সৈনিক? দেখুন, অনিক মানে হচ্ছে আপনার যুদ্ধকে বোঝায় বা সেনাবাহিনীকে বোঝায়। সেনাবাহিনী তো যুদ্ধ করে, তাই না? এই কারণে অনিক মানে কিন্তু সৈনিক। এখানে যুদ্ধক্ষেত্র দেওয়ার কারণে এটা আনসার হবে না। শুধু যুদ্ধ বললে সেটা আমি আনসার করতাম আমরা, ঠিক আছে? অনিক মানে কিন্তু সৈনিকদেরকে বোঝায়। অনিক মানে সৈনিক। দেখুন, ব্যাখ্যায় চলে যাই আমরা। এখানে কি কি আছে? সমুদ্র আছে, মানে অপশনে যে সমুদ্র ছিল সেই সমুদ্রের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সমুদ্র কি কি? সমুদ্রের সমার্থক শব্দ হচ্ছে অর্ণব। এই কটা কিন্তু জবের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অর্ণব মানে কিন্তু সমুদ্র। জলধি মানে কিন্তু সমুদ্র। উদধি মানে কি? উদধি মানে সমুদ্র। সমুদ্র, উদধি, ঠিক আছে? উদধি মানে সমুদ্র। পয়োধি, পয়োধি মানে কি? পয়োধি মানে সমুদ্র। আচ্ছা, উদধি মানে সমুদ্র কিভাবে মনে রাখবো? মনে রাখবেন, সমুদ্রের পানি সবসময় উপরের দিকে মানে ফুলে ফেপে ওঠে, উপরের দিকে ওঠার চেষ্টা করে, এজন্য উদধি মানে সমুদ্র। এইভাবে মনে রাখতে পারেন। পয়োধি, পয়োধি মানে সমুদ্র। পয়োধি মানে সমুদ্র, মুখস্থ করে ফেলতে হবে এখানে। পয়োধি মানে সমুদ্র, পয়োধি মানে সমুদ্র। পয়োনিধি, দেখুন, পয়োধি মানে যদি সমুদ্র হয়, পয়োনিধি মানেও কিন্তু সমুদ্র। তয়োধি মানে কি? তয়োধি মানে কিন্তু সমুদ্র। তয়োধি, তয়োধি বানানটা একটু লিখে ফেলুন। তয়োধি মানে সমুদ্র, তয়োধি মানে সমুদ্র। পারাবার, সমুদ্র। সাগর মানে সমুদ্র জানি, সিন্ধু মানে সমুদ্র জানি। সিন্ধু হিন্দোল কার লেখা? সিন্ধু হিন্দোল কার লেখা? সিন্ধু থেকে সিন্ধু হিন্দোল, এটা কাজী নজরুলের লেখা, তাই না? বারিধি মানে কি? বারিধি মানে কিন্তু সমুদ্র। আর বারিশ মানেও সমুদ্র। বারিশ বানানটা একটু দেখে নিন। বারিশ, বারিশ মানে সমুদ্র, ঠিক আছে? বারিশ মানে সমুদ্র। রত্নাকর, রত্ন আকর, রত্নাকর, তাই না? রত্নাকর মানে কি? রত্নাকর মানে সমুদ্র। মানে রত্নের খনি আছে যেখানে, তাকে বলা হয় রত্নাকর। আর সমুদ্রের মধ্যেই তো রত্নের খনি আছে, তাই না? সমুদ্রের মধ্যে থেকে রত্ন উদ্ধার করতে হয়, রত্ন সংগ্রহ করে অনেকে। তাহলে রত্ন আকর অর্থাৎ রত্নের খনি আছে, এই কারণে এটাকে বলা হয় রত্নাকর। রত্নাকর মানে সমুদ্র। এবার আসি সূর্য। সূর্য হচ্ছে ভাস্কর মানে সূর্য, ভাস্কর মানে সূর্য। আমরা কিন্তু বিভিন্ন জায়গার ভাস্কর নিয়ে পড়ি, তাই না? যেমন সাবাস বাংলাদেশ ভাস্করটি কোথায় অবস্থিত? স্থপতি নিতুন কুন্ডু, মনে আছে? ভাস্কর সাবাস বাংলাদেশ, সবাই কমেন্ট করি তো, সাবাস বাংলাদেশ ভাস্করটা কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ ভাস্করটা অবস্থিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সাবাস বাংলাদেশ। আচ্ছা, তাহলে ভাস্কর মানে কি? ভাস্কর মানে
সূর্য। আদিত্য মানে সূর্য, এটা আমরা জানি। রবি মানে সূর্য, জানি। এরপরে আছে তপন। তপন শব্দের অর্থ কি? তপন শব্দের অর্থ কিন্তু সূর্য। তপন শব্দের অর্থ সূর্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদেরকে মনে রাখার জন্য একটা কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে এই চন্দ্র তপন শব্দটা ব্যবহার করেছেন। এই জায়গায় তিনি বলেছেন, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আশা করি আপনাদের মনে থাকবে। তাহলে তপন মানে কিন্তু সূর্য। তপন শব্দের অর্থ সূর্য। ভানু মানে কি? ভানু মানে সূর্য। আবার রবীন্দ্রনাথের নামে কিন্তু আছে ভানু সিংহ, তাই না? ভানু সিংহ ঠাকুর, এখানে ভানু মানে কিন্তু সূর্য। দিবাকর, তাই না? দিবাকর মানে সূর্য। দিবাকর মানে সূর্য, মনে রাখতে হবে কিন্তু এটাও। দিবাকর মানে সূর্য। তারপরে আছে মারতণ্ড। মারতণ্ড মানে কিন্তু সূর্য। এটা যে কত অপশনে এসেছে, জবের পরীক্ষা খুব এসেছে। মারতণ্ড মানে কিন্তু সূর্য, খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জন্য আলাদা করে বেছে বেছে আপনাদের জন্য এগুলো নিয়ে এসেছি। বিভা বসু। বিভা বসু মানে কিন্তু সূর্য। বিভা বসু মানে সূর্য। মিত্র। মিত্র মানে কি? মিত্র মানে সূর্য। মিত্র মানে সূর্য। মিত্র মানে সূর্য। আমরা কিন্তু এমনি জানি যে মিত্র মানে হচ্ছে বন্ধু, তাই না? বন্ধুকে বোঝায়, সখাকে বোঝায়, তাই না? আবার কিন্তু সূর্যকেও বোঝায়। মিত্র মানে শুধু বন্ধুকে বোঝাবে তা কিন্তু না। আচ্ছা, মিত্র মানে যদি বন্ধু হয় তাহলে এটার স্ত্রীবাচক শব্দ কি হবে? মিত্রা। এটা কিন্তু মনে রাখবেন। মিত্র যদি বন্ধু হয় তাহলে মিত্রা হবে স্ত্রীবাচক শব্দ। একটা আকার দিলে পরে স্ত্রীবাচক হয়ে যাবে, মিত্র, মিত্রা। আচ্ছা, মিহির। মিহির মানে কি? এটা গুরুত্বপূর্ণ। মিহির মানে হচ্ছে সূর্য। পূষা মানে সূর্য। পূষা, দেখেছেন এই শব্দগুলো অনেক আনকমন না? পূষা মানে সূর্য। পূষা মানে কিন্তু সূর্য। পূষা মানে সূর্য। প্রভাকর। প্রভাকর মানেও সূর্য। প্রভাকর, ঠিক আছে? প্রভাকর মানে সূর্য। আশা করি আপনাদের মনে থাকবে। দেখবেন এখান থেকে কমন পড়ে গিয়েছে আপনাদের। পরবর্তী প্রশ্ন, ময়ূর শব্দের সমার্থক শব্দ কোনটি? এখন তার আমরা একেবারেই পারবো, কোনো সমস্যা হবে না। কলাপি মানে হচ্ছে ময়ূর। ব্যাখ্যায় চলে যাই। এই যে ময়ূর শব্দের সমার্থক শব্দ হচ্ছে কলাপি, কেকা, কেকি, শিখি, বরহি। আচ্ছা, এখানে ছিল শিলিমুখ। এই শিলিমুখ আবার কি? দেখুন, শিলিমুখ মানে হচ্ছে বানকে বোঝায়, মৌমাছিকে বোঝায়। মৌমাছি, হ্যাঁ, শিলিমুখ মানে কিন্তু মৌমাছি। মৌমাছিকে বলা হয় শিলিমুখ। আজকে থেকে কিন্তু ভুলে যাওয়া যাবে না। শিলিমুখ মানে কি? শিলিমুখ মানে মৌমাছি। বান। বান মানে শিলামুখ বা মৌমাছি। স্বর মানে শিলামুখ বা মৌমাছি। ভ্রমর মানে তো ভ্রমর, মানে ভ্রমর মৌমাছি প্রায় একই প্রজাতি, তাই না? বলিরও কথা শুনে বকুল হাসে, ওখানে ভ্রমরের কথা আছে। আচ্ছা, বনিতা। বনিতা মানে কি? বনিতা মানে কিন্তু নারী। এটা খুবই গুরুত্বপূর্ণ। বনিতা। বনিতা শব্দের অর্থ ভার্যা, ঠিক আছে? বনিতা মানে নারী। প্রিয়া মানে তো নারী, এটা আমরা জানি। বামা। বামা, এই যে বামা মানে কিন্তু বনিতা। বামা মানে নারীকে বোঝায়। বামা। বামা মানে নারী। বামা মানে নারী। বামা মানে নারী। আসলে বামা বলতে এখানে কেন এটা বলা হচ্ছে? ওই দেবী লক্ষ্মীকে বলা হয় বামা, এই কারণে বামা থেকে নারী শব্দটা চলে এসেছে। হ্যাঁ। কান্তা। কান্তা মানে কি? কান্তা মানে কিন্তু নারী। কান্তা মানে নারী। কান্তা মানে নারী। কিন্তু যদি বলতাম কান্তার, একটা র দিয়ে দিতাম, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যেত। একটা র যদি দিয়ে দিতাম, কান্তার, র দিলে কি হতো অর্থ? কান্তার মানে হচ্ছে দুর্গম পথ। ওই যে নজরুলের একটা কবিতা আছে না, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত,
কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। এই যে কান্তার মরু, কান্তার মানে হচ্ছে দুর্গম পথ, ঠিক আছে, কিন্তু কান্তা মানে কিন্তু নারী, কান্তা মানে নারী কিন্তু কান্তার মানে দুর্গম পথ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজন, বিজন মানে কি? বিজন শব্দের অর্থ কি? একেবারে সহজ, শুনুন। বিজন মানে হচ্ছে পাখাকে বোঝায়। বিজন মানে কি? বিজন মানে পাখা। বিজন শব্দের অর্থ পাখা, কখনো ভুল করা যাবে না। বিজন মানে পাখা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। উদক, উদক মানে কি? খুবই সহজ, উদক মানে পানি। উদক মানে পানিকে বোঝায়। তাহলে উদক শব্দের অর্থ কি? উদক শব্দের অর্থ হচ্ছে পানি, কিন্তু এখানে তো পানি নাই, এখানে জল আছে, এই কারণে জল আনসার হবে। ব্যাখ্যায় চলে যাই। এই যে জল বা পানিকে বোঝায়। জলের অপর এই কয়েকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জল অপ মানে কিন্তু জল, অপ, অপ মানে জল। অপ শব্দের অর্থ কি? অপ শব্দের অর্থ কিন্তু জল, অপ মানে জল। বাড়ি মানে কি? বাড়ি মানে পানি, তাই না? উদক মানে পানি, সলিল মানে পানি। অম্বু, এগুলো আমরা জানি, এগুলো অনেকবার পড়েছি তো আমরা, এগুলো আমার মুখস্থ হয়ে গিয়েছে আমাদের। অম্বু মানে পানি, নীর মানে পানি। পয় মানে কি? পয়, পয় তয় উদক, এগুলো মানে পানি। তৈ মানেও কিন্তু পানি। পয় তয় উদক মনে রাখবেন, পয় তয় উদক এই তিনটা মানে হচ্ছে পানি। এভাবে সিরিয়াল ওয়াইজ মনে রাখবেন। পয় তয় উদক এগুলো মানে হচ্ছে পানি। পয় তয় উদক, পয় তয় উদক এগুলো মানে পানি। বৃষ্টি মানেও পানি, তাই না? আচ্ছা, সূর্য শব্দ একটু আগে আমরা শিখেছি, সব কটা কমন পড়ে গিয়েছে। দেখুন, ভাস্কর, আদিত্য, রবি, তপন, ভানু, দিবাকর, মার্তণ্ড সবই কমন পড়ে গিয়েছে, একটু আগেই পড়েছিলাম। বিভা বসু, মিত্র, মনে পড়ছে সব? মিহির, পূষা, প্রভাকর আমাদের কমন পড়ে যাচ্ছে। আচ্ছা, আকাশ, আকাশ শব্দের সমার্থক শব্দ কি? অন্তরিক্ষ মানে আকাশ, অম্বর মানে আকাশ। নীল যে অম্বর, নীলাম্বর। আবার নীল অম্বর যার, সেটাও কিন্তু নীলাম্বর। দুইটা কিন্তু ব্যাস বাক্য দুই রকম বললাম, সমাসও কিন্তু দুই রকম হবে। যখন সমাস পড়বো তখন দেখবেন কি মজা, সমাস যে কত মজার। আচ্ছা, ইথার, ইথার মানে কি? ইথার মানে কিন্তু আকাশ, ইথার মানে আকাশ, কারণ আকাশে বিদ্যুৎ থর থর করে কাঁপে, ওই ইথার মানে আকাশ, এভাবে মনে রাখতে পারেন। খলক, ওই যে বলি না আমরা খ মানে কি? খ মানে আকাশ, খ মানে যদি আকাশ হয়, খলক মানেও আকাশ। শুনুন, শুধু খ মানে কি? শুধু খ, এই খ বর্ণ দিয়ে কিন্তু আকাশকে বোঝায়, এটা আমরা সবাই জানি। কিন্তু খলক মানেও কিন্তু আকাশ। খ লোক মানেও আকাশ, মানে খয়ের সাথে একটা লোক দিয়েছি, খলোক, খ লোক, খলক মানে আকাশ। গগন মানে আকাশ, নভ মানে আকাশ। নীলিমা, নীলিমা মানে আকাশ, কারণ আকাশটা তো নীল, এই কারণে নীলিমা মানে আকাশ। কত সহজ, কত সহজ। পরবর্তী প্রশ্নে চলে যাই। দ্বীপ অর্থ কি? হাই রে, আমরা কত পড়েছি দ্বীপ শব্দের অর্থ কি? দ্বীপ মানে হাতি। দ্বীপ মানে কি? হাতি। ব্যাখ্যায় চলে যায়। দেখুন, হাতি শব্দটা আগে দেখি। এই যে দ্বীপ মানে কি? দ্বীপ মানে হাতি। কড়ি মানে হাতি, গজ মানে হাতি। এই গজ শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা যখন দাবা খেলি, দাবা খেলার সময় আমরা বলি গজ, গজকে আগাতে হবে, তাই না? হাতিকে আগাতে হবে। হাতি কয় গুটিতে? হাতি মানে যারা দাবা খেলতে পারেন, হাতি কিভাবে আগায়? আড়াই কোট করে আগায়, তাই না? হাতি, হাতি আগায় আড়াই কোট করে। আর নৌকা আগায় কিভাবে? একদম সোজাসুজি, তাই না? মন্ত্রী সব দিকেই যেতে পারে। আচ্ছা, দন্তি মানে কি? হাতি, কারণ হাতির দাঁতগুলো অনেক বড় বড়, দুই দাঁত বিশিষ্ট, বিশাল বড় দুইটা দাঁত থাকে না? বিশাল বড় দুইটা দাঁত আছে, এই জন্য হাতি হচ্ছে দন্তি। দন্তি মানে হচ্ছে হাতি। দ্বিরথ, দ্বিরথ মানে কি? দ্বিরথ মানে হচ্ছে হাতি। দ্বিরথ মানে হাতি, দ্বিরথ মানে হাতি। এখন একটা প্যাচ লেগে যাচ্ছে। নাগ মানে কি? নাগ মানে তো আমরা জানি হচ্ছে সাপ, তাই না? নাগ মানে সাপ, কিন্তু একটা কথা মনে রাখবেন, নাগ মানে শুধু সাপ না, নাগ মানে হাতিকেও বোঝায়। আপনারা এটা খুব ভালো করে মনে রাখবেন, একদম স্পষ্ট করে ধারণা দিচ্ছি। নাগ মানে কিন্তু শুধুমাত্র সাপ নয়, নাগ মানে সাপকেও বোঝায়, নাগ বলতে হাতিকেও বোঝায়, ঠিক আছে? বারণ, বারণ মানে কি? বারণ মানে কিন্তু হাতি, বারণ মানে হাতি। এবার আলো দিয়ে শিখবো। আলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আলো,
দ্যুতি মানে হচ্ছে আলো, রশ্মি মানে আলো, তাই না? এগুলো আমরা জানি। কিন্তু ময়ূখ মানে কিন্তু আলো। অনেকেই বলতে পারেন ময়ূখ মানে ময়ূরী নাকি, খবরদার এই ভুল করা যাবে না। ময়ূখ মানে হচ্ছে আলো, ঠিক আছে? হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, ময়ূখ মানে কিন্তু আলো, ময়ূখ মানে আলো। কারণ ময়ূখ শব্দের অর্থ হচ্ছে রশ্মি, রশ্মিকে বোঝায়। আর রশ্মি মানে তো আলো। উদ্ভাস মানে কিন্তু আলোকে বোঝায়। উদ্ভাস মানে আলো, উদ্ভাস মানে আলো, উদ্ভাস মানে হচ্ছে আলো। আরেকটা কথা, এই যে এখানে যে রশ্মি আছে না, রশ্মি, র তালিবা শয়ের নিচে ময় রশ্মি, অনেকে কিন্তু রশ্মি রশ্মি এরকম করি, এটা করাই যাবে না। এটা কিন্তু বানান হবে রশ্মি, রশ্মি, রশ্মিকে বোঝায়, রশ্মি। অর্থাৎ তালবস্যা দুইবার উচ্চারণ করতে হবে, রশ্মি, রশ্মি, ঠিক আছে? আচ্ছা, উদ্ভাস মানে আলো। জৌলুস, জৌলুস মানে কি? জৌলুস মানেও কিন্তু আলো। জৌলুস, জৌলুস শব্দের অর্থ আলো বা দীপ্তি, চাকচক্য, উজ্জ্বল্য, এগুলাকে বোঝায় জৌলুস, ঠিক আছে? এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা যে কত কিছু শিখতে পারছি চিন্তা করুন একবার। ব্যাখ্যা যখন আমরা পড়ছি, এইখান থেকে আমরা জবের পরীক্ষায় কমন পেয়ে যাবো, দেখবেন আপনারা মিলে দেখবেন। আর পড়ছিও কিন্তু আমরা অনেক মজা করে, তাই না? আচ্ছা, পদ্ম এর সমার্থক শব্দ কোনটি? সবাই কমেন্ট করুন তো। মনসিজ, জলধর, অরবিন্দ নাকি অঞ্জন, কোনটা হবে? পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা কিন্তু সবাই জানি, অরবিন্দ মানে হচ্ছে পদ্ম। ব্যাখ্যায় চলে যাই, ব্যাখ্যায় চলে যাই। দেখুন, অরবিন্দ শব্দের অর্থ কি? অরবিন্দ মানে পদ্ম। পদ্মটা জবের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এর সমার্থক শব্দগুলো জানতে হবে। সরোজ মানে পদ্ম, সরোজ মানে পদ্ম। শতদল, শতদল মানে কি? পদ্ম। কাজী নজরুল একটা গানের মধ্যে আছে, দিঘির বুকে শতদল দোলে, দিঘির বুকে শতদল দোলে, জড়ায়ে বকুল চাপার তলি, চঞ্চল ঝরনার জল ছল চলি, মাঠের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, ঠিক আছে? তাহলে এই যে, তাহলে এখানে এর অর্থ কি আসছে? শতদল, শতদল মানে হচ্ছে পদ্ম, দিঘির বুকে শতদল দোলে, যাই হোক। তারপর পঙ্কজ মানে কি? পঙ্কজ মানে পদ্ম। পুষ্কর মানে কি? পুষ্কর মানে পদ্ম, পুষ্কর মানে পদ্ম। ইন্দিবর মানে কি? ইন্দিবর মানে পদ্ম। কুবলয়, কুবলয় মানে কি? কুবলয় মানে কিন্তু পদ্ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কুবলয় শব্দের অর্থ কি? কুবলয় মানে কিন্তু পদ্ম, কুবলয় মানে পদ্ম, মনে রাখতে হবে এটা, কুবলয় মানে পদ্ম, পরীক্ষায় আসবে। পুণ্ডরিক, পুণ্ডরিক মানে কিন্তু পদ্ম, সবাই লিখে ফেলবো। অব্জ মানে কি? সরে বয়জ, অব্জ, অব্জ মানে পদ্ম, অব্জ মানে পদ্ম, অব্জ মানে পদ্ম, তাই না? তারপর নলিন, নলিন মানে কি? নলিন মানে পদ্ম, নলিন মানে পদ্ম, নলিন মানে পদ্ম, পদ্মের ঝাড়কে বোঝায়, পদ্মকে বোঝায়। উৎপল, শতদল মানেও পদ্ম, উৎপল মানেও পদ্ম, শতদল উৎপল এগুলা মানে হচ্ছে পদ্ম। উৎপল, উৎপল মানে পদ্ম, ঠিক আছে? আবার কমল, কমল মানেও কিন্তু পদ্ম, যদিও এখানে আমি লিখেছি তো কমল, এই যে কমল মানেও কিন্তু পদ্ম। কোকোনদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোকোনদ মানে কি? কোকোনদ মানে পদ্ম, কোকোনদ মানে পদ্ম, কোকোনদ মানে পদ্ম। কিন্তু এখানে কোকোনদ মানে কোকোনদ, এখানে কিন্তু কোন পদ্মকে বোঝাচ্ছে জানেন? লাল পদ্ম, লাল শাপলা ফুলের মতো, ঠিক আছে? কোকোনদ কিন্তু লাল শাপলা ফুল বা লাল পদ্মকে বোঝায়। তামরস মানে পদ্ম। আসলে উচ্চারণটা ভালো করে বলি, এই যে তয়াকার মো র দন্তেশ্বয়, কিন্তু তামরস উচ্চারণ হবে তামরস, তামরস বলা যাবে না কিন্তু, তামরস, তামরস মানে পদ্ম। রাজীব মানে পদ্ম, এটা পরীক্ষায় আসে, রাজীব একটা ছেলের নামের নাম, তাই না? রাজীব, রাজীব মানে পদ্ম। উৎপল মানে পদ্ম, কমল মানেও পদ্ম,
ঠিক আছে, আশা করি পদ্ম নিয়ে আর আপনাদের ঝামেলা হবে না। সরোজ মানে পদ্ম, সত্তর মানে পদ্ম, পুষ্কর মানে পদ্ম, পুষ্কর, ইন্দিবর মানেও পদ্ম। এগুলো তার ভুল হবে না আপনাদের। এবার মেঘ, মেঘ নিয়ে আমরা একটু আগেই শিখেছি, তবে এই যে কাদম্বিনী মানে মেঘ, এটা বেশি করে জানতে হবে, আর জিমুত মানে মেঘ, এই দুইটা বেশি করে জানতে হবে, কারণ এগুলো জবের পরীক্ষায় অনেক বেশিবার এসেছে। তাহলে কাদম্বিনী মানে মেঘ। একটা কথা মনে রাখবো, এই যে কাদম্বিনী শব্দের দিয়ে কিছু মনে পড়ছে আপনাদের? কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, তাই না? কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এখানে এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে বলুন তো? এটা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের জীবিত ও মৃত নামক একটা গল্প, ওই গল্প থেকে নেওয়া হয়েছে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। এটা কিন্তু জবের পরীক্ষায় অনেকবার এসেছে, সুতরাং মনে রাখতে হবে। পরীক্ষায় এরকম আসবে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কার লেখা লাইন এটা? এটা কিন্তু রবীন্দ্রনাথের লেখা একটা লাইন, ঠিক আছে? এটা রবীন্দ্রনাথের লেখা একটা লাইন, এটা একটা তার ছোট গল্প থেকে নেয়া, জীবিত ও মৃত। আবার এই কাদম্বিনী দিয়ে আর একটা কথা বলা যেতে পারে, যদি আসে যে হেমাঙ্গিনী এবং কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র, মানে কাদম্বিনী চরিত্র কোন গল্পের মধ্যে আছে? আরো একটা গল্প পাওয়া যায়, কাদম্বিনী আর হচ্ছে হেমাঙ্গিনী, অর্থাৎ হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? মনে রাখবেন সেটা হচ্ছে মেজদিদি, মেজদিদি গল্পের বিখ্যাত চরিত্র। আবার যদি আসে কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের, তখন আপনারা বলবেন জীবিত ও মৃত, ঠিক আছে? যাই হোক, তাহলে কাদম্বিনী মানে কি? মেঘ। আর জিমুত মানে কি? জিমুত মানেও কিন্তু মেঘ। নিরধর, পয়োধর, বারিদ, তয়োদ, এগুলো মানেও কিন্তু মেঘ। নির্ধর, নির মানে কি? পানি, পানি ধরে রাখে যে, সেই তো মেঘ। পয়োধর, পয় মানে কি? পানি, পয়কে ধরে রাখে যে, ওই যে আকাশে পয়কে ধরে রাখে, পরে ছেড়ে দেয় যেন বৃষ্টি আকারে পড়ে, তাহলে ধরে রাখে যে, সেই তো মেঘ। বারিদ মানে মেঘ, তয়োদ মানে মেঘ। হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। একটু আগে শিখেছিলাম আমরা কোকোনদ মানে শিখেছিলাম, তাই না? কোন বর্ণ? কোকোনদ হলে, কোকোনদ মানে যে পদ্ম সেটা তো আমরা জানি, কিন্তু কোকোনদ মানে কোন পদ্ম একটু আগেই শিখেছিলাম। সবাই কমেন্ট করি তো, দেখি কার কার মনে আছে। কোকোনদ কি? কোকোনদ মানে কি রক্তবর্ণ পদ্ম, নীলবর্ণ পদ্ম, নাকি শ্বেতবর্ণ পদ্ম, নাকি পদ্মের ঝাড়? কোনটা হবে? সবাই কমেন্ট করি। আচ্ছা, কোকোনদ মানে হচ্ছে রক্তবর্ণ পদ্ম। কোকোনদ মানে রক্তবর্ণ পদ্ম। এই যে ব্যাখ্যায় দেখুন, ব্যাখ্যাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমাদের উদ্দেশ্য ছিল ব্যাখ্যাটাকে আপনার সামনে তুলে ধরা। এই যে পদ্ম মানে তো আমরা শিখলাম, উৎপল মানে পদ্ম, অরবিন্দ মানে পদ্ম, পঙ্কজ মানে পদ্ম, কমল মানে পদ্ম। দেখবেন আমি যে বলছি এগুলো আপনাদের কানে যে যাচ্ছে, আপনারা যখন পরীক্ষার হলে যাবেন তখন আপনাদের কানে এভাবে বাজতে থাকবে। ওই যে মেহেদি ভাইয়া বলেছিল অরবিন্দ মানে পদ্ম, তখন আপনারা সুন্দর করে ভরাট করে আসতে পারবেন সঠিকটা। উৎপল মানে পদ্ম, অরবিন্দ মানে পদ্ম, পঙ্কজ মানে পদ্ম, কমল মানে পদ্ম, কোকোনদ মানে পদ্ম, মানে লাল পদ্মকে বোঝায়। কুমুদ মানে পদ্ম, কুমুদ মানে পদ্ম। কিন্তু যদি বলা হয় কুমুদ নাথ মানে কি? এই তো প্যাচ লেগে গেল তো, তাই না? কোনো প্যাচ লাগবে না। কুমুদ মানে পদ্ম, কিন্তু কুমুদ নাথ যখন বলবো তখন হয়ে যাবে চাঁদ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। যখন বলবো কুমুদ নাথ, কুমুদ নাথ যখন বলবো, কুমুদ নাথ মানে হচ্ছে চাঁদ। কিন্তু শুধু কুমুদ যখন বলবো, কুমুদ মানে পদ্ম। ঠিক আছে, কুমুদ নাথ মানে চাঁদ, কিন্তু শুধু কুমুদ যখন বলবো তখন কুমুদ মানে হচ্ছে পদ্ম। আচ্ছা, পুণ্ডরীক্ষ, পুণ্ডরীক্ষ মানে কি? পুণ্ডরীক্ষ মানে পদ্ম। নীল কমল, আমরা তো জানি কমল মানে পদ্ম, আর নীল কমল মানে কি? নীল পদ্ম। নীল উৎপল, নীল মানে তো জানি আমরা, কিন্তু উৎপল মানে পদ্ম, তাহলে নীল উৎপল মানে নীল পদ্ম। কুমুদি, কুমুদি মানে কি? কুমুদ মানে যদি পদ্ম হয়, কুমুদি মানেও পদ্ম। ঠিক আছে, ওই কুমুদ থেকে এসেছে কুমুদি। তারপরে রাজীব, রাজীব মানে পদ্ম, রাজীব মানে পদ্ম, এটা আমরা একটু আগে শিখে এসেছি। রাজীব মানে পদ্ম। আমরা বলি না রাজীব লোচন, মানে কি? রাজীব লোচন বলি কেন?
কারণ পদ্মের মতো সুন্দর চোখ বিশিষ্ট যারা, তাদেরকে বলা হয় রাজীব লোচন। লোচন মানে চোখ, বা কমল নয়নকে বলা হয়। পদ্মের মতো সুন্দর চোখ বিশিষ্ট যারা, তাদেরকে বলা হয় রাজীব লোচন। রাজীব মানে পদ্ম, আর লোচন মানে চোখ। এভাবে মনে রাখতে পারেন। পদ্ম নিয়ে আরো দুই একটা প্রতিশব্দ আছে, এটা একটু দেখে নিই, এখনই শেষ হয়ে যাবে। সরসিজ মানে কি? সরসিজ মানে পদ্ম। সররুহ মানে পদ্ম, সবাই খাতায় লিখে ফেলি কিন্তু, হ্যাঁ। ইন্দিবর মানে কি? ইন্দিবর মানে কিন্তু পদ্ম। রাজ্যেৎপল মানে পদ্ম। এই কয়েকটা একটু কঠিন আছে কিন্তু। কৈরব মানে পদ্ম। দেখা যাবে এই একটা প্রশ্ন আপনি সঠিক আনসার করার কারণে আপনার জব হয়ে গেল, অন্য কেউ এটা না পারার কারণে তিনি পারলেন না। এই কারণে আপনাকে ধৈর্য ধরে ভালো করে পড়তে হবে। সরসিজ, সররুহ, ইন্দিবর, রাজ্যেৎপল, কৈরব। দেখেছেন আরো স্পিড বেড়ে গিয়েছে। সরসিজ, সররুহ, ইন্দিবর, রাজ্যেৎপল, কৈরব, আরো স্পিড বেড়ে গিয়েছে। এইভাবে আপনারা কয়েকবার রিডিং দিলে দেখবেন যে একেবারে সহজ হয়ে গিয়েছে। কঠিন জিনিসটা এই জন্য বারবার পড়লে মনে থাকে ভালো, এই জন্য এই কথাটা বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়। এখানে বলছে আম মুক্তার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? আম মুক্তার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত বলতে পারবেন? আম মুক্তা শব্দটি দেখুন, ওই যে গড়, লা, আম, খাস, বাজে, খয়ের, এগুলা কিন্তু সব আরবি উপসর্গ। আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আমি এই ছন্দটা আমি এভাবে সাজিয়েছি। গড়, লা, আম, খাস, বাজে, খয়ের। গড়, লা, আম, খাস, বাজে, খয়ের, এগুলা আরবি উপসর্গ। গড়, লা, আম, খাস, বাজে, খয়ের। গড়, লা, আম, খাস, বাজে, খয়ের। সবাই লিখেছেন? তাহলে আম আছে এখানে, এই যে আম থাকার কারণে এটা হয়ে যাবে আরবি উপসর্গ। এখন ব্যাখ্যায় চলে যায়। দেখুন, আরবি উপসর্গ আম, এই আম মানে কিন্তু সাধারণকে বোঝায়। আম দরবার, আম পাবলিক, আমরা এরকম বলি না? আম পাবলিক, আম মানে সাধারণ পাবলিক, আম পাবলিক মানে সাধারণ পাবলিক। আম দরবার, ঠিক আছে, মানে সাধারণদের যে দরবার। আম মুক্তার, ঠিক আছে, ওরকম ভাবে আসছে আম মুক্তার। আম মানে এখানে সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে কিন্তু, জেনে রাখবেন। তাহলে আম মুক্তা শব্দটি কোন উপসর্গ যোগে? আরবি উপসর্গ যোগে। এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে আরবি উপসর্গগুলো মনে থাকবে। আমি কিন্তু এইভাবে লিখেছি, এইভাবে কিন্তু আমি মুখস্থ করেছিলাম। গড়লা, আম, খাস, বাজে, খয়ের। গড়লা, আম, খাস, বাজে, খয়ের। আমার ঠুটস্থ হয়ে গিয়েছে এটা। গড়লা, আম, খাস, বাজে, খয়ের। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। বলছে উপ কোন ধরনের উপসর্গ? আমি কিন্তু আপনাদের একটা ছন্দ বলেছিলাম, প্র, পরা, পরিপতি, অপি, অভি, অধিয়তি, অপ, অব, উপসম। এই যে উপসম, উপ আছে, উপ থাকার কারণে এটা একটা কি হবে? এটা হবে সংস্কৃত উপসর্গ। তাহলে উপ একটা সংস্কৃত উপসর্গ, উপ একটা সংস্কৃত উপসর্গ। তাহলে তৎসম আর সংস্কৃত কিন্তু একই জিনিস। এখানে আবার লিখে দিই, আমি এই সংস্কৃত লিখেছি না, সংস্কৃত বা তৎসম একই জিনিস কিন্তু। তৎসম বা সংস্কৃত, সংস্কৃত লিখতে হবে। তৎসম বা সংস্কৃত উপসর্গ, ঠিক আছে। কয়টি? 20টি। পরীক্ষা যদি আসে সংস্কৃত উপসর্গ কয়টি বলবেন? 20টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। তৎসম যা সংস্কৃত তাই একই শব্দ, ঠিক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে আমার সেই লেখা কবিতা। প্র, পরা, পরিপ্রতি, অপি, অভি, অধিয়তি, অপ, অব, উপসম, অনু, উত্ত, দুরুনির, আশুবিনি, আশুবিনি, আশুবিনি। পড়া শেষ। কত না, কত সহজ না এটা? কত সহজ না এটা? তবে মনে রাখবেন, এই যে লাস্টে যে কয়টা আমি লিখে রেখেছি এখানে, আচ্ছা, এখানে যে আশুবিনি যে 4টা লিখেছি, এই 4টা কিন্তু খাঁটি বাংলাতেও ব্যবহার করা হয় এবং তৎসমতেও ব্যবহার করা হয়। পরীক্ষায় কিন্তু এরকম আসে যে নিচের কোনটি তৎসম এবং খাঁটি বাংলা উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কোন উপসর্গ? এই 4টি উপসর্গ, ঠিক আছে। এটা খাঁটি বাংলাতেও আছে, তৎসমতেও আছে। তাহলে এই কবিতাটি লিখে ফেলুন। প্র, পরা, পরিপ্রতি, অপি, অভি, অধিয়তি, অপ, অব, উপসম, অনু, উত্ত, দুরুনির, আশুবিনি, আশুবিনি, আশুবিনি। ঠিক আছে, এরকম মজায় মজায় পড়বো আমরা, অত কঠিনে যাবো কেন? আমাদের কাজই, অনলাইন শিক্ষালয়ের কাজই হচ্ছে অনেক মজা করে পড়া। পরবর্তী প্রশ্নে চলে যাই। অঝরে, এখানে অ উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? সে অঝরে কান্না করছে, এরকম বলে না? অঝরে মানে এটা কি অভাব বোঝাচ্ছে, অবিশ্রান্ত, নিরর্থক, নাকি নিন্দিত? সবাই কমেন্ট করি তো, দেখি কি আনসার করেন। এই তো অনেকে আনসার করেছি। অঝরে কিন্তু অবিশ্রান্ত, অবিশ্রান্ত ভাবে কোনো
বিশ্রাম নাই, অঝরে কান্না করে যাচ্ছে, অবিশ্রান্ত ভাবে, তাই না? অবিশ্রান্ত হবে, অবিশ্রান্ত। যারা অবিশ্রান্ত আনসার করেছেন সবাই সঠিক আনসার দিয়েছেন। অবিশ্রান্ত মানে কি? অক্লান্ত বা অশ্রান্ত বা অবিরাম কান্না করে যাচ্ছে, অঝরে কান্না করে যাচ্ছে, মানে অবিশ্রান্ত। তার মানে এখানে অ উপসর্গটি অবিশ্রান্ত বোঝাচ্ছে। এবার ব্যাখ্যায় চলে যাই। দেখুন, অঝরে শব্দে স্বরে উপসর্গটি অবিশ্রান্ত বা ক্রমাগত কান্না করাকে, মানে ক্রমাগতকে বোঝাচ্ছে, তাই না? অবিশ্রান্ত বা ক্রমাগতকে বোঝাচ্ছে। আর অ উপসর্গ, এটা তো বাংলা উপসর্গ, এটা আমরা জানি, কারণ বাংলা উপসর্গ কি কি? অ, অঘা, অজ, অন, আ, আর, আব, আন, ইতি, উন, কদ, কুনি, পাতি, বিভর, রাম, শশা, সুহা, আমরা তো মুখস্থ করেছি, তাই না? আচ্ছা, বিভিন্ন ধরনের বিভিন্ন অর্থে ব্যবহৃত স্বরেয়া উপসর্গ, মানে স্বরেয়া উপসর্গ বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়, এইটা জানতে হবে। যেমন নিন্দিত অর্থে যখন আমি স্বরেয়া ব্যবহার করব তখন হবে অকেজ, অপয়া, অচেনা, এগুলো কিন্তু নিন্দিত অর্থে ব্যবহার, পরীক্ষা কিন্তু এগুলো খুব আসে কিন্তু। অপয়া মানে কি? অপয়া, অপয়া মানে হচ্ছে কুলক্ষণা যারা, অশুভকর যারা, অলক্ষণীয় বলা হয়, মানে অমঙ্গলজনক যারা, অমঙ্গলজনক যারা, তাদেরকে বলা হয় অপয়া। তার মানে কি? নিন্দিত অর্থে আমি ব্যবহার করছি। অচেনা, ঠিক আছে, আপনাকে আমি চিনি না, আপনি আমার কাছে অচেনা, মানে নিন্দিত অর্থে ব্যবহার করছি আমি। অকেজো, অকেজো মানে কি বলুন তো? নিন্দিত কাজ করে যে, নিন্দিত কাজ করে যে তাকে বলা হয় অকেজো। নিন্দিত কাজ করে যে তাকে বলে অকেজো, এই কারণে এটা নিন্দিত অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? দেখুন, এবার অভাব অর্থে, অভাব অর্থে আমরা বলি অচিন, অজানা, অথই, এগুলো অভাব অর্থে ব্যবহার করা হচ্ছে। কিভাবে? দেখুন, অচিন, অচিন মানে কি? অচিন মানে হচ্ছে চেনার অভাব, তাকে বলা হয় অচিন। খাঁচার ভিতর অচিন, পাখি কেমনে আসে যায়। অচিন মানে কি? চেনার অভাব। অচিন মানে চেনার অভাব। অজানা, জানার অভাব। অথই, থইয়ের অভাব। তার মানে স্বরে অচে আমরা ব্যবহার করছি এই জায়গায়, এই যে স্বরেয়া উপসর্গ ব্যবহার করছি, এগুলো হচ্ছে অভাব অর্থে ব্যবহার করছি, এগুলা অভাব অর্থে ব্যবহার করছি। আর এখানে যে স্বরেয়া ব্যবহার করেছি নিন্দিত অর্থে, অকেজ, অচেনা, অপয়া, এখানে স্বরেয়া যে ব্যবহার করছি, এই স্বরেয়াগুলো কিন্তু নিন্দিত অর্থে ব্যবহার করেছি। এইবার পরবর্তী প্রশ্নে চলে যাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু কত কিছু শিখলাম দেখেছেন, আরো অনেক কিছু শিখবো। প্রতি উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয় না? দেখুন, হয় না, কিন্তু এখানে বুঝতে হবে প্রতি উপসর্গ ব্যবহার করা হয় না কোনটাতে। দেখুন তো, বিরোধ, সাদৃশ্য, অতিক্রম নাকি অনুরূপ, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, এটা বোঝার জিনিস এগুলো। দেখুন, প্রতি উপসর্গটি আমরা কিন্তু কখনোই এই যে অতিক্রম রূপে কিন্তু আমরা কখনোই ব্যবহার করি না। কিভাবে আমরা বুঝবো আসলে? দেখুন, এর ব্যাখ্যা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখুন, এই যে প্রতি উপসর্গটি, এটা কিন্তু আমরা অতিক্রম অর্থে কখনোই ব্যবহার করব না, কারণ প্রতিটা আমরা কোথায় ব্যবহার করব? প্রতিটা, এই প্রতি, প্রতি, এটা আমরা এই উপসর্গটা আমরা কোথায় ব্যবহার করব তাহলে? প্রতি উপসর্গটা ওই যে প্র, পরা, পরি, প্রতি, অপি, অভি, অধি, অতি, যে প্রতি যে বললাম, এই প্রতি কোথায় ব্যবহার করব? প্রতি আমরা কোন অর্থে ব্যবহার করব? এই প্রতীকে আমরা ব্যবহার করব হচ্ছে সদৃশ অর্থে। সদৃশ অর্থে আমরা ব্যবহার করতে পারবো। সদৃশ মানে দেখতে একই রকম হওয়া, সদৃশ, ঠিক আছে? সদৃশ মানে দেখতে একই রকম হওয়া। যেমন এখানে প্রতিমূর্তি, প্রতিধ্বনি, ঠিক আছে? প্রতিমূর্তি, প্রতিধ্বনি, এরা প্রতি মানে এটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে? সদৃশ। প্রতিমূর্তি মানে কি? মানে একই রকম মূর্তি দেখতে, ওই মূর্তি আর এই মূর্তি একই রকম, মানে সদৃশ, দেখতে একই রকম হওয়া। প্রতিধ্বনি মানে আমি যে ধ্বনিটা করলাম আবার সেই ধ্বনিটাই আবার উচ্চারিত হলো একাই, মানে ওই ধ্বনির সদৃশ, ওই ধ্বনির মতোই আর একটা ধ্বনি উচ্চারিত হলো, এই জন্য এটার নাম প্রতিধ্বনি, ঠিক আছে? বিরোধ, বিরোধ অর্থে হচ্ছে প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী। এইবার দেখুন, পৌনঃপুনিক অর্থে মানে বারবার, পৌনঃপুনিকতা অর্থে অর্থাৎ প্রতিদিন, প্রতিদিন মানে প্রতিদিন, পুনঃ পুনঃ মানে বারবার একই জিনিস আসছে, আজকের দিন, কালকের দিন, প্রতিদিন মানে পুনঃ পুনঃ শব্দটা ব্যবহার করছি। পুনরায়, প্রতি মাস মানে প্রতিবারই কিন্তু মাস আসে, প্রতি মাস, তার মানে এটা পুনঃ পুনঃ অর্থে আমরা প্রতি ব্যবহার করতে পারি। অনুরূপ কাজ, অনুরূপ কাজ অর্থে, অনুরূপ কাজ অর্থে আমরা ব্যবহার করতে পারি প্রতিঘাত, প্রতিদান,
প্রত্যুপকার। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ নয় কোনটি? দেখুন এখানে 4টা অপশন আছে, বেকার, দরপত্তনি, সঠিক নাকি বাজে কথা। দেখুন এই জায়গায় যে দন্তের শটা আমি ব্যবহার করেছি স, এই শটা কিন্তু খাঁটি বাংলা উপসর্গ, ঠিক আছে, তার মানে সঠিক আনসার হবে এটা। ব্যাখ্যায় চলে যাই। এই যে সঠিক শব্দের যে দন্তের শটা আছে এটা কিন্তু একটা বাংলা উপসর্গ। যেহেতু বলছে বিদেশি উপসর্গ নয় কোনটি, তার মানে যে সঠিক হবে। সঠিক শব্দে যে দন্তের স আছে এই উপসর্গটি সঙ্গে অর্থে ব্যবহার করা হচ্ছে, সঙ্গে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। এই যে নির্ণয় শব্দের যে নি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? নির্ণয়, নির্ণয় শব্দের নি উপসর্গ কি অর্থে ব্যবহার করেছি আমি? নির্ণয় মানে হচ্ছে নিশ্চয়, ঠিক আছে। এই যে নির্ণয়ের নি উপসর্গটা নিশ্চয় অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, রামদা শব্দের রাম উপসর্গ কিভাবে ব্যবহৃত হয়েছে? দেখুন এটা কিন্তু দা না, শুধু যে দা, তারপরে হচ্ছে তলোয়ার, মানে বটি, আমরা এগুলো বলি না, সেই দা এখানে বলা হচ্ছে সেই দা না, এটাকে হচ্ছে বলা হচ্ছে রামদা। মানে বোঝা যাচ্ছে এখানে রাম বলতে অবশ্যই বড় কিছুকে বোঝাচ্ছে, শুধু দা না, এই দাটা রামদা, তার মানে এখানে উৎকৃষ্টতা বোঝাচ্ছে। এটা তার কি বোঝাচ্ছে? উৎকৃষ্ট। রামদার এখানে রাম বলতে উৎকৃষ্ট বোঝাচ্ছে, বড়কে বোঝাচ্ছে, বড় বা উৎকৃষ্ট অর্থে রাম শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে বড় সাইজের যে দা আছে সেটাকেই বলে রামদা। রাম ছাগল, এখানে রাম ছাগলের রামটা হচ্ছে উৎকৃষ্ট বোঝাচ্ছে, ঠিক আছে। রামদা মানে বড় যে দা বা উৎকৃষ্ট যে দা সেটাকে বোঝাচ্ছে। রামসিংহা, ঠিক আছে, বড় যে সিংহাগুলো আছে সেটাকে বোঝাচ্ছে। রাম বোকা, ঠিক আছে, রাম বোকা মানে কি? একদম বড়ই বোকা, উৎকৃষ্ট বোকা, মানে এত বোকা যে এই বোকার মতো আর বোকা হয় না, এই টাইপের। পরবর্তী প্রশ্ন, অপসংস্কৃতি শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? অপসংস্কৃতি, দেখুন প্র, পরা, পরিপতি, অপি, অভি, অধিহতি, অপ, অব, উপসম, এগুলো তো সব সংস্কৃত, তার মানে বুঝে নিতে হবে এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। কোনটা আছে সংস্কৃত কোথায়? এই যে এটা হবে আনসার, হবে এটা, বাকিগুলা ভুল। ব্যাখ্যায় যান। এই যে ব্যাখ্যা দেখুন, অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, এগুলো হচ্ছে নিকৃষ্ট অর্থে আমরা অপ উপসর্গ ব্যবহার করি। অপ বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি, একটা পাইলাম নিকৃষ্ট অর্থে, এবার বিপরীত অর্থে অপ মানে কি? অপমান, মানে মানের বিপরীত শব্দ হচ্ছে অপমান, উপকারের বিপরীত শব্দ হচ্ছে অপকার, এই জন্য যে বিপরীত অর্থে ব্যবহার করছি, তার মানে অপটাকে আমি বিপরীত অর্থে ব্যবহার করছি। অপচয়, এই উপচয় থেকে অপচয়। তারপর দেখুন অপবাদ, তার মানে এটা বিপরীত শব্দ হিসেবে ব্যবহার করছি। স্থানান্তর অর্থে, এই যে অপসারণ, মানে আমি স্থানান্তর ঘটাচ্ছি। অপহরণ, অপনোদন, এগুলো হচ্ছে স্থানান্তর অর্থে আমরা অপ উপসর্গটাকে ব্যবহার করছি। পরীক্ষা কিন্তু এরকম ভাবে আসবে যে অপসারণ, এটা কি অর্থে অপ শব্দটাকে ব্যবহার করা হয়েছে? স্থানান্তর অর্থে, ঠিক আছে। একটু জটিল প্রশ্ন করলে এভাবে প্রশ্ন করবে, একটু জেনে রাখবেন। তাহলে অপসারণ, অপহরণ, অপনোদন, এগুলো হচ্ছে স্থানান্তর অর্থে ব্যবহার করা হয়। কি অর্থে? স্থানান্তর অর্থে, ঠিক আছে। আর অপনোদন মানে কি? অপনোদন মানেই কিন্তু অপসারণ, ঠিক আছে, বা দূরীকরণ বা খণ্ডন, এরকমকে বোঝায়। আচ্ছা বিকৃত অর্থে, এই যে বিকৃত অর্থ হচ্ছে অপমৃত্যু। অপমৃত্যু মানে কি? মানে অস্বাভাবিক যে মৃত্যু বা অপঘাতের জনিত যে মৃত্যু হয়েছে, রেলে কাটা পড়ে মরেছে, সমুদ্রে ডুবে, নদীতে ডুবে মরেছে, অপমৃত্যু, ঠিক আছে, আগুনে পুড়ে মরেছে, এগুলাকে বলা হয় অপমৃত্যু। মানে অপঘাত জনিত যে মৃত্যু, অপঘাত জনিত যে মৃত্যু সেটাকে বলা হয় অপমৃত্যু, মানে বিকৃত অর্থে। আবার এভাবে মনে রাখতে পারি, অপমৃত্যু হলে কিন্তু শরীর বিকৃত হয়ে যায়। রেলে কাটা পড়লে দেখা যাচ্ছে যে পা নাই হয়ে গেল, পেটের উপর দিয়ে উঠে গেল বা ঘাড়ের উপর দিয়ে উঠে গেল, একদম অপমৃত্যু হচ্ছে না, একদম শরীরটা বিকৃত হয়ে যাচ্ছে একেবারে। এইভাবে মনে রাখতে পারি যে অপমৃত্যু হচ্ছে একটা বিকৃত অর্থে আমরা ব্যবহার করি অপটাকে। অপমৃত্যু শব্দে অপটা হচ্ছে বিকৃত অর্থে ব্যবহার করা হয়েছে।
আচ্ছা বলুন তো, পরবর্তী প্রশ্ন, বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দের যে বি উপসর্গ কি অর্থে ব্যবহার করেছি? মানে অভাব অর্থে, গতি অর্থে, সাধারণ অর্থে না বিশেষ অর্থে? আমরা কিন্তু সবাই জানি বিজ্ঞান মানে যে বিশেষ জ্ঞান, তাই তো? তার মানে বিজ্ঞান হচ্ছে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। এই দেখুন, বিজ্ঞান বিশেষ অর্থে ব্যবহার করা, এই সব কিন্তু বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। বিজ্ঞান, বিধৃত, বিশুদ্ধ, বিবস্ত্র, বিশুষ্ক, এগুলো ঠিক আছে, এগুলাকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। এখন বলতে পারেন বিধৃত আবার কি জিনিস? এই বিধৃত আবার কি জিনিস শুনুন, বিধৃত মানে হচ্ছে ধারণ করা হয়েছে এমন বা আশ্রিত, ঠিক আছে? ধারণ করা হয়েছে এমন তাদেরকে বলা হয় বিধৃত। সযত্নে ধরা হয়েছে এমন তাকে বলা হয় বিধৃত। মানে বিশেষভাবে ধরা হয়েছে এমন, ঠিক আছে, বিশেষভাবে ধারণ করা হয়েছে এমন। এই যে বিশুদ্ধ মানে বিশেষভাবে শুদ্ধ, মানে শুদ্ধ তো বটেই, এটা বিশেষ ভাবে শুদ্ধ। বিবস্ত্র, বিবস্ত্র মানে কি? বিবস্ত্র মানে কি? বিবস্ত্র মানে হচ্ছে আপনার মানে নগ্নকে বোঝায়, বা মানে বস্ত্র নেই যার শরীরে, বিবস্ত্র। এটাও কিন্তু বিশেষভাবে, বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। এই কথাটা গুরুত্বপূর্ণ, বিশেষভাবে। আমরা একেবারে লাস্ট পর্যায়ে আছি, ক্লাসটা শেষ হয়ে যাবে। তৎসম উপসর্গ কোনটি? আমরা জানি তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ কোনটি? কোনটা? গড় হবে না, গড় লাম খা, সেটা হচ্ছে আরবি উপসর্গ, তার মানে তো এটা হচ্ছে না। অনা, অ ঘা অজ অনা, এটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, তার মানে খ নাম্বারও হচ্ছে না। এই যে গড় লা আম খাস, ল লা, ল একারে লা, লাটা কি উপসর্গ? এটাও আরবি উপসর্গ, কিন্তু সমটা হবে তৎসম উপসর্গ। কারণ প্র, পরা, পরিপতি, অপি, অভি, অতি, অতি, অপ, অব, উপসম, এই যে সমটা হচ্ছে তৎসম উপসর্গ, ঠিক আছে? আজকে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করেছি। আমি এই জন্য শুরুতেই বলে নিয়েছিলাম যে আজকে আমরা প্রশ্ন সলভ অনুষ্ঠানে আমরা ব্যাখ্যাটাকে বেশি গুরুত্ব দিব। দেখেছেন, আমরা শুধুমাত্র ব্যাখ্যা করতে গিয়ে কত জিনিস শিখে ফেললাম। আমাদের ক্লাস করার ধরনগুলো ঠিক এরকমই হবে। মানে আমরা ব্যাখ্যা যখন করতে যাব তখন আমাদের মাথায় পড়াটা একদম সেট হয়ে যাবে। আমরা গল্পে গল্পে শিখবো, গানে গানে শিখবো। আর আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই পরামর্শ দেবেন যে এইভাবে ক্লাসটা করালে আরো ভালো হবে। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।